তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আবার আমরা আমাদের সংস্থা থেকে চলে এসেছি। তো অবশ্যই এখন একটা সিজন চেঞ্জ হচ্ছে, তার ফলে প্রত্যেকের বাড়িতে একটা কাশি কিন্তু একটা আমাদের নিত্য জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তো এই কাশি কিন্তু আমরা প্রত্যেকেই ভয় পেয়ে যাই, কাশছে মানে একটা ভয়ানক কিছু রোগ হয়েছে। হ্যাঁ, অবশ্যই কাশিতে অনেক সময় অনেক ভয়ানক রোগের সূচনাই কিন্তু কাশি দিয়ে হয়, বা প্রেজেন্টেশন কিন্তু কাশি দিয়ে হয়। বাট কাশি কিন্তু কোনো ভয়ের কিছু নেই। কাশি কিন্তু তোমার কিন্তু প্রোটেকশন করার জন্য। যেমন ধরো, সাপোজ তোমার একটা এই পুজোর সময় অনেকেই দেখেছো যে সারা দিন রাত একদম পুরো প্যান্ডেল হপিং করেছো, আর হঠাৎ করে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, আর তোমার নাক দিয়ে কি হচ্ছে, কিছু ধুলো বালি ভেতরে ঢুকে গেল। তখন তোমার কি হচ্ছে, হঠাৎ করে হাঁচি তৈরি হলো, হঠাৎ করে কাশি তৈরি হলো। তার মানে কি হচ্ছে, তার মানে ওই যে ধুলো বালিগুলো তোমার নাকের মধ্যে ঢুকে গেছিল, সেগুলো কি হচ্ছে না, যাতে ভেতরে গিয়ে তোমার লাংসকে এফেক্ট না করতে পারে, তার জন্য বডি অটোমেটিক্যালি কি করলো, এমন একটা মেকানিজম তৈরি করলো, এমন একটা রিফ্লেক্স মেকানিজম তৈরি করলো, দিয়ে তোমার কি করলো, ওই ধুলো বালি বা যে সমস্ত জীবাণুগুলো ঢুকেছিল সেগুলোকে একদম হুট করে হেঁচে বা একদম হুট করে কেসে কিন্তু বাইরে বের করে দিল। তাহলে অবভিয়াসলি তুমি কি দেখতে পাচ্ছ, যদি ওই হাঁচি অথবা কাশি যদি না হতো, তাহলে ওই ধুলো বালি ময়লা বিভিন্ন বিষাক্ত গ্যাস গ্যাস মলিকিউল গুলো তোমার কি করতো, নাকের মধ্যে ঢুকে মুখের মধ্যে ঢুকে তোমার কিন্তু গলায় দিয়ে আলটিমেটলি কোথায় পৌঁছাতো, লাংসে পৌঁছাতো। আর লাংস তো কত ইম্পর্টেন্ট অর্গান তুমি জানো, কারণ লাংস না থাকলে তোমার কিন্তু বডিতে অক্সিজেন যাবে না, অক্সিজেন না গেলে তোমার কিন্তু এনার্জি তৈরি হবে না, আর এনার্জি যদি না তৈরি হয় তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না, আমি কিন্তু খেতে পারবো না, আমি কিন্তু হাসতে পারবো না, আমি কিন্তু পড়াশোনা করতে পারবো না, আমি কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবো না। তার মানে এনার্জি কিন্তু আমি ঘুমিয়ে থাকলেও আমার যে বডির সমস্ত অর্গানগুলো চলছে, এগুলো কিন্তু আমাকে এনার্জি দিতে সাহায্য করছে, মানে সরি, এনার্জি তৈরি হচ্ছে বলেই কিন্তু আমাদের বডির অর্গানগুলো চলছে। আবার ঠিক সিমিলার, আমি যখন কাজ করছি, আমার কোষগুলো কাজ করছে, তার মানে এনার্জি তৈরি হচ্ছে, এবং সেই এনার্জি কিন্তু তাদের কাজ কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হচ্ছে। তার মানে বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট এই অক্সিজেন কে তোমার এক্সচেঞ্জ করবে করবে কি, লাংস। তাহলে লাংস যদি অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে মুশকিল। যদিও আমরা অনেকেই মাঝে মধ্যে লুকিয়ে বিড়ি সিগারেট ধোঁয়া বিভিন্ন বুঝতেই পারছো কি বলতে চাইছি, হ্যাঁ আর কিছু বলবো না। তো বেসিক্যালি মা বাবা বকাবকি করবে, তো সেক্ষেত্রে আমরা যদিও আমাদের লাংসকে কিছুটা অ্যাফেক্ট করে ফেলি, বাট অবশ্যই এগুলো কিন্তু একদম বাদ, আজ থেকে বাদ। কারণ কি, লাংস একটা ইম্পর্ট্যান্ট অর্গান। লাংস যদি না থাকে তুমি অক্সিজেন পাবে না, তাহলে এই যে তুমি ধোঁয়া বিড়ি সিগারেট অন্যান্য এটসেট্রা এটসেট্রা ডট 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 এগুলো যে খাচ্ছ, সেগুলোরও এনার্জি পাবে না, টানতে পারবে না, এনার্জি পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু বন্ধ রেখো, দীর্ঘ আয়ু লাভ করে শান্তিতে সুন্দরভাবে বেঁচে থাকো। তাহলে বেসিক্যালি আমাদের দেখতে পাচ্ছি লাংসকে প্রোটেকশন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু রিফ্লেক্সিভ অ্যাকশন রয়েছে, তার মধ্যে কাপ বা কাশি কিন্তু একটা ইম্পর্টেন্ট রিফ্লেক্সিভ অ্যাকশন, এবং এটা একদম মোস্ট প্রিমিটিভ। প্রিমিটিভ মানে কি, প্রিমিটিভ মানে একদম আদিম, মোস্ট প্রিমিটিভ একটা প্রোটেক্টিভ রিফ্লেক্সিভ অ্যাকশন। অনেকেই হয়তো এতক্ষণে ভেবে ফেলছো যে স্যার, আমরা কি তাহলে আজকে কাশির ওষুধ পড়বো? হ্যাঁ, আমরা আস্তে আস্তে করে কাশির ওষুধে যাব, এবং কাশি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে মোস্ট দুটো টাইপ, একটা হচ্ছে ড্রাই কাপ, যেখানে কোনো রকম ভাবে সাধারণত কফ উঠে না, লালা উঠতে পারে, কফ উঠে না, একদম শুকনো কাশি যাকে আমরা বলে থাকি। আর একটা হচ্ছে ওয়েট কাপ। ওয়েট কাপ মানে ভেজা, ভেজা মানে যেখানে কিন্তু কফ উঠছে, যেখানে কিন্তু ইনফেকশন হয়েছে, তার ফলে সেটা কিন্তু অনেকটা ভেজা। বিশেষ করে কি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনে কিন্তু তোমার কফটা বেশি করে হয়ে থাকে। তো আমরা এই কাশি যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের লাংসে বা চেস্ট ইনফেকশনের কিন্তু প্রবণতা অনেক গুণ বেড়ে যায়। তার ফলে কাশি কিন্তু আমরা সাধারণত বন্ধ করতে চাই না। তাহলে কি স্যার, কাশির বন্ধ যদি না করতে চাই, বাজারে তার এত ওষুধ কেন কাশি বন্ধ করার? হ্যাঁ, কাশি বন্ধ করার জন্য অবশ্যই কিছু কিছু ওষুধ আছে, যাকে আমরা বলি কাফ সাপ্রেসেন্ট, যাকে আমরা বলি কাফ
সাপ্রেসেন্ট। সাপ্রেসেন্ট মানে যে কিন্তু সাপ্রেস করছে, কাশিকে সাপ্রেস করছে। তো এই কাফ সাপ্রেসেন্টকে আমরা ব্যবহার করব যখন যে কোনো ভালো জিনিস অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্যার ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। শোনো, ধরো সাপোজ ইয়েস, পুজোয় দেখো, পুজোয় অনেকে ঘুরতে গেছো গার্লফ্রেন্ডকে নিয়ে, বন্ধুকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, বাড়ির লোকেদের সাথে, নিজে নিজে প্রচুর আনন্দ করেছো, প্রচুর হই হই করেছো, প্রচুর সবকিছু করেছো। বাট একটা সময়ের পর তুমি ক্লান্ত হয়ে পড়েছো। বাট ক্লান্ত না হয়ে তুমি যদি আরো বেশি করে তুমি আনন্দ করতে থাকো, করতে থাকো, একটা সময় কিন্তু বিরক্ত লেগে যাবে। তার মানে যে কোনো আনন্দের জিনিসও যদি এক্সেসিভ মাত্রায় এবং এক্সেসিভ পরিমাণে এবং এক্সেসিভ রিপিটেশনে যদি অ্যাট এ স্ট্রেচ তুমি যদি করতে থাকো, তাহলে সেটা কিন্তু তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। কি তাই বললাম তো? না স্যার বেশি বলবেন না, মা বাবা বকাবকি করবে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো পড়াশোনা করি। তো তার মানে কাশি কিন্তু তোমাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে। তার মানে কি, তোমার বডির ইন্টারনাল অর্গানগুলো বিশেষ করে লাংস কিন্তু আনন্দ করছে। কাশি কিন্তু তোমাকে প্রোটেকশন দিয়ে তোমার লাংসকে কিন্তু আনন্দ দিচ্ছে। বাট দেখো যে তুমি একটা নির্দিষ্ট সময়ের পর যদি এক্সেসিভ মাত্রায় যদি কাশতে থাকো, তাহলে তোমার লাংস আনন্দ পাচ্ছে, বাট সেই কাশির কারণে তোমার কিন্তু জীবনযাত্রার মান বা কোয়ালিটি অফ লাইফ সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে কাশি যদি অতিমাত্রায় হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু কোয়ালিটি অফ লাইফ তোমার কিন্তু কমে যাবে। কেমন? ধরো আমি পড়াতে গিয়ে বারবার করে কাশছি, তোমার বিরক্ত লাগবে না? বুকে হাত রেখে বলো, না স্যার বকাবকি, আরে বকাবকি করো, হ্যাঁ বিরক্ত লাগবে। তারপরে ধরো আমি একটা হসপিটালে গিয়ে পেশেন্টের সামনে কাশছি, পেশেন্ট ভাববে আরে ডাক্তারবাবুর নিজেরই যক্ষা হয়েছে, ডাক্তারবাবু নিজেই কোভিডে আক্রান্ত, বা স্যার নিজেই কোভিডে আক্রান্ত। তখন পেশেন্ট কি হলো, স্যার আপনি আগে আপনার নিজের কাশি ঠিক করুন। তাহলে আমাকে সেখানে কিন্তু কাশিকে বন্ধ করতে হবে। ধরো সাপোজ কোনো একটা উৎসব অনুষ্ঠানে বারবার করে এক্সেসিভ কাশছি, কোনো কর্মক্ষেত্রে বারবার করে এক্সেসিভ কাশছি, পরীক্ষা দিতে গিয়ে বারবার করে এক্সেসিভ কাশছি, ঘুমের মধ্যে বারবার করে এক্সেসিভ কাশছি। তার মানে কি, আমার সোশ্যালি কিন্তু আমি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছি, আমি সাইকোলজিক্যালি কিন্তু আমি অ্যাফেক্টেড হচ্ছি, আমি ফিজিক্যালি কিন্তু আমি অ্যাফেক্টেড হচ্ছি, এবং আমার ঘুমের কোয়ালিটি কমে যাচ্ছে। কারণ ঘুমটা তো শুধু ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমের কোয়ালিটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ঘুমের কোয়ালিটি আমার কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ঘুম ভালো হচ্ছে না, এবং ঘুম ভালো না হলে আমাদের কিন্তু একটা সবসময় ঝিমুনি ভাব থাকছে, আমাদের কিন্তু পারফরমেন্স আউটপুট কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে কাশি কিন্তু ওভারঅল আমার কি করছে না, আমার কিন্তু তোমার কোয়ালিটি অফ লাইফকে কিন্তু কমিয়ে দিচ্ছে। এছাড়াও যদি প্রচন্ড কাশি হয়, তাহলে কিন্তু আমাদের কিছু সমস্যা হয়। দেখো ধরো সাপোজ, এখানে কি দেখা যাবে, ধরো এই হচ্ছে আমাদের পেট, আমি সাইড ভিউ দেখাচ্ছি, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি ধরে নাও, ক্লিয়ার? ইয়েস, দেখা যাচ্ছে এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এইটা হচ্ছে আম্বলিকাস। সো দিস ইজ ইয়োর আম্বলিকাস। কিছু অর্গান, তো কিছু অর্গান তোমার কি আছে না, কিছু অর্গান একদম পেটের বা অ্যাবডোমিনাল ক্যাভিটির যে অ্যান্টিরিয়র ওয়াল, সেই অ্যান্টিরিয়র ওয়ালকে টাচ করে আছে, তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল অর্গানস, স্টমাক, ইন্টেস্টাইন এটসেট্রা এটসেট্রা, এগুলো সব অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল অর্গানস। তো আমাদের পেটের কিছু কিছু জায়গায় কিন্তু ন্যাচারাল উইক পয়েন্ট রয়েছে। যেমন এই আম্বলিকাসে কি প্লাসেন্টা যোগ হয়েছিল, কাটাকুটি হয়েছে,
তো আম্বলিকাস কিন্তু একটা উইকেস্ট পয়েন্ট। ক্লিয়ার? ঠিক সিমিলার আমাদের এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের মধ্য দিয়ে বিভিন্ন স্ট্রাকচার পাস করেছে, ইসোফেগাস পাস করেছে, তোমার অ্যাওর্টা পাস করেছে, ইসোফেগাস পাস করেছে, তার মানে এপাশে ভেনে কাভা পাস করেছে, এপাশে বিভিন্ন নার্ভ ভেগাস নার্ভ পাস করেছে, জাইগোস ভেন পাস করেছে, থোরাসিক ডাক্ট পাস করেছে। লটস অফ স্ট্রাকচার কিন্তু পেটের থেকে থোরাক্সের দিকে গেছে এই ডায়াফ্রামের মধ্য দিয়ে, আবার থোরাক্স থেকে পেটের দিকে নেমেছে এই ডায়াফ্রামের মধ্য দিয়ে। তার মানে ধরো কোনো একটা পর্দা, এই পর্দার মধ্য দিয়ে লটস অফ স্ট্রাকচার বারবার করে যাতায়াত করছে, তার মানে পর্দাটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দুর্বল হয়ে পড়বে। তারপরে ডায়াফ্রামও কিন্তু একটা জন্মগতভাবে একটা দুর্বলতম একটা স্ট্রাকচার, তাহলে জন্মগতভাবে দুর্বলতম স্ট্রাকচার দেখো পেটে, এখানে আম্বলিকাস দেখতে পাচ্ছি, ডায়াফ্রাম দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ডায়াফ্রাম। এছাড়া তুমি জানো এইখানে একটা ক্যানাল আছে যাকে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল, এই ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে তোমার কে পাস করেছে? এটা কি স্পারমাটিক কর্ড। তো স্পারমাটিক কর্ড পাস করেছে এবং এই ইঙ্গুইনাল ক্যানাল কিন্তু একটা দুর্বলতম অংশ, এবং তার এই সাইডে রয়েছে ফিমোরাল ক্যানাল। দিস ইজ দ্য ফিমোরাল ক্যানাল। তাহলে ইঙ্গুইনাল ক্যানাল, ফিমোরাল ক্যানাল, তাহলে আমাদের পেটে কিছু দুর্বলতম অংশ রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াফ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট আম্বলিকাস, মোস্ট ইম্পর্টেন্ট ইঙ্গুইনাল ক্যানাল এবং ফিমোরাল ক্যানাল। যখন তুমি কাশছো একটা হিউজ প্রেসার পেটের মধ্যে তৈরি হচ্ছে, তাকে আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বলে থাকি, এবং এই ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, এই যে দুর্বলতম জায়গাগুলো সামনের দিকে ফুলে উঠছে। কেমন? দুর্বলতম জায়গা এরকম সামনের দিকে ফুলে উঠছে, এবং এই যে অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল অর্গানগুলো তার মধ্যে কি হচ্ছে, এনট্র্যাপড হয়ে যাচ্ছে। তাহলে দুর্বলতম জায়গা সামনের দিকে ফুলে উঠছে এবং অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল অর্গানগুলো কিছু অংশ তার মধ্যে সেদিকে প্রোট্রুড করে এনট্র্যাপড হয়ে যাচ্ছে। এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, আর এখানেও হচ্ছে। একে আমরা বলে থাকি হার্নিয়া ফরমেশন। তাহলে হার্নিয়া ফরমেশন যদি একটা কনস্ট্যান্ট, যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বাড়তে থাকে তাহলে কিন্তু হার্নিয়া ফরমেশন হয়ে থাকে, এবং এই ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বাড়ার অন্যতম কারণ হচ্ছে একটা পারসিস্টেন্ট, একটা প্রবল কাশি। তাহলে এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা কি সমস্যা হতে পারে না, আরেকটা সমস্যা হতে পারে, ধরো সাপোজ কারুর পেটে সার্জারি হয়ে এখানে কি হয়েছে, সেলাই স্টিচ দেওয়া আছে। এইবারে আমি যদি কাশতে থাকি, পোস্ট অপারেটিভ যদি কাশি হতে থাকে, তাহলে কি হবে না, তাহলে তোমার কি হবে, এই স্টিচ গুলো কি হবে, ছেড়ে যেতে পারে, দিয়ে সেখান থেকে ব্লিডিং হতে পারে। তাহলে পোস্ট অপারেটিভ কাশি হলে কিন্তু এই, কারণ সার্জারি হয়েছে মানে এই জায়গাটা অটোমেটিক দুর্বল, রিপেয়ার করা হয়েছে ভাঙাচোরা, তোমার যদি মোবাইলটা বারবার করে খোলা জোড়ানো হয় তাহলে দুর্বল হয়ে পড়বে, তাহলে অটোমেটিক্যালি দুর্বল। তাকে আমি টিস্যুগুলোকে হিল হতে দিইনি, বাট প্রচন্ড কাশি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এগুলো কিন্তু ছেড়ে যাবে। শুধু তাই নয়, যেহেতু এই অংশটা দুর্বল, এখান থেকেও কিন্তু হার্নিয়া ফরমেশন হতে পারে। তাহলে পোস্ট অপারেটিভ কাপ, তাহলে কিন্তু আমার সেকেন্ডারি তোমার ফিউচার প্লেস থেকে হেমোরেজ ঘটাতে পারে, এবং পাশাপাশি তারা কিন্তু লং টার্ম তারা কিন্তু হার্নিয়া তৈরি করতে পারে। এছাড়া তোমার অনেক সময় তীব্র কাশিতে
তোমার কিন্তু সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে না, তীব্র কাশিতে তোমার কিন্তু এই হচ্ছে ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এই ইউরেথ্রা আর প্রস্টেট আছে ধরে নাও, পিনাইল ইউরেথ্রা। তীব্র কাশিতে কিন্তু তোমার পেচ্ছাপ কিন্তু বেরিয়ে আসতে পারে। পেচ্ছাপ কিন্তু, কারণ প্রেসার পড়ছে, প্রচন্ড প্রেসার পড়ছে, তার ফলে কিন্তু স্ট্রেস ইনকন্টিনেন্স যাকে বলা হয়, স্ট্রেস ইনকন্টিনেন্স। কারণ কি, তীব্র কাশিতে এই সব ভাল্ব, এই সমস্ত স্ফিংটার, বিভিন্ন মাসল, মাস্কুলেচার, পেলভিক মাস্কুলেচার বা পেলভিসের বা কোমরের যে মাসল, যেগুলো কিন্তু কি করে গার্ড দিয়ে রাখে যাতে পায়খানা না হয়ে যায়, যাতে পেচ্ছাপ না হয়ে যায়, সেগুলো কিন্তু কি হয় না দীর্ঘদিন তীব্র কাশিতে সেগুলো কিন্তু ল্যাক্স হয়ে যায় বা তোমার কি বলবো দুর্বল হয়ে যায়। তাহলে দুর্বল হয়ে গেলে তোমার কিন্তু একটা স্ট্রেস ইনকন্টিনেন্স অফ ইউরিন, স্ট্রেস ইনকন্টিনেন্স অফ স্টুল পাসিং, এগুলো কিন্তু হয়ে যায়, ডেফিকেশন। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা লং টার্ম সমস্যা হতে পারে। নট অনলি দ্যাট, তীব্র কাশিতে ধরো এই হচ্ছে ভার্টিব্রা, এই হচ্ছে তোমার রিপ, এইখানে তোমার সরি স্টার্নাম, এই তোমার রিপস গুলো আছে, এই তোমার রিপস গুলো আছে, এই তোমার রিপস গুলো আছে ধরে নাও। সাপোজ যখন আমি প্রচন্ড কাশছি, অনেকের ক্ষেত্রে রিপ কিন্তু ফ্র্যাকচার হতে পারে। তীব্র কাশিতে কিন্তু রিপ ফ্র্যাকচার হতে পারে। রিপ ফ্র্যাকচার হয়ে এই রিপ কিন্তু তোমার এর ভেতরে কে আছে, লাংস রয়েছে, প্লুরা রয়েছে। তো লাংস এবং প্লুরাকে কি করতে পারে, ড্যামেজ করতে পারে। তাহলে সেটাও কিন্তু তীব্র কাশি হলে একটা কিন্তু প্রবাবিলিটি রয়েছে। আচ্ছা, আর কি হতে পারে দেখো, তীব্র কাশিতে এই ধরো তোমার স্টার্নাম, আমি জাস্ট হালকা হালকা ভাবে ছবি আঁকছি, খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, সরি তার জন্য। দেখো, যার যেটা গলতি আছে সেটার জন্য সরি বলা কিন্তু খুব একটা গুড হ্যাবিট। কারণ হ্যাঁ আমি পারি না, তো পারি না, সরি। আর আমি পারি না বাট তবু মুখে মুখে তর্ক করব, সেটা কিন্তু খুব ভালো দেখায় না। পারি না, অসুবিধা কি আছে, সবাইকে সবকিছু পারতে হবে, আমি নাচতে পারি না, সরি। তো সেক্ষেত্রে ধরো সাপোজ তোমার এইখানটা কে আছে, লাংস আছে, আর এইখানে তোমাদের সুন্দর বিউটিফুল হৃদয়, আর হৃদয় সবাইকে দেওয়ার জন্য না, সবাইকে না, কিছু স্পেসিফিক মানুষকে দেওয়ার জন্য হৃদয়, আর কিছু স্পেসিফিক মানুষের প্রতি উন্মুক্ত করার জন্য। ক্লিয়ার? আচ্ছা চলো, তো সেক্ষেত্রে তোমার কি রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে। যখন আমি কাশছি তখন আমার এখানে বিভিন্ন যে রেসপিরেটরি মাসল গুলো কে কে রয়েছে, রেসপিরেটরি মাসল বিভিন্ন ধরনের, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রধান রেসপিরেটরি মাসল হচ্ছে ডায়াফ্রাম, আর বাকি হচ্ছে সাপোর্টিং রেসপিরেটরি মাসল, যাকে আমরা অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসল বলি। পেক্টোরালিস গ্রুপ অফ মাসল, তারপর তোমার পিঠের দিকে লিসিটিমাস মাসল, আরো বিভিন্ন ব্যাক মাসল, অ্যাবডোমিনাল মাসল, নেক মাসল, দিজ আর অল রেসপিরেটরি মাসল। ইন্টারকস্টাল মাসল, দিজ আর অল রেসপিরেটরি মাসল। এবং এরা কিন্তু প্রধান মাসল যেটা, সেটা হচ্ছে তোমার ডায়াফ্রাম, এই ডায়াফ্রামকে কিন্তু সাপোর্ট করছে। তার ফলে যখন আমি কাশছি তখন নেক থেকে আরম্ভ করে, অ্যাবডোমেন থেকে আরম্ভ করে, ব্যাক থেকে আরম্ভ করে, চেস্ট থেকে আরম্ভ করে সমস্ত মাসলগুলোর
এক্সারশন প্রচুর বেড়ে যাচ্ছে বা এক্সারসাইজ বেশি করে হচ্ছে। আচ্ছা, তুমি যদি হাতকে বেশি করে এক্সারসাইজ করো তাহলে তোমার এখানে ব্লাড সাপ্লাই বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। তাহলে বেশি কাশতে গিয়ে ওই মাসেলগুলোতে ব্লাড সাপ্লাই কিন্তু বেশি করে দিতে হচ্ছে, তার হার্টের উপর বেশি করে চাপ পড়ছে। তারপরে হার্ট ব্লাড সাপ্লাই বাড়াতে গেলে অবভিয়াসলি কিন্তু হার্টের রেটকে বাড়াতে হবে। তাহলে হার্টের রেট, যাদের অটোমেটিক্যালি অর্গানিক কার্ডিয়াক প্রবলেম রয়েছে, যাদের হার্টের কিন্তু সমস্যা রয়েছে, তাদের আমরা হার্টের রেট বেশি বাড়াতে চাই না। তার কারণ হচ্ছে হার্টের রেট বেশি বাড়ালে হার্টের কিন্তু ব্লাড সাপ্লাই বেশি করে দরকার, হার্টের কিন্তু অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, তার ফলে হার্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তার ফলে বারবার করে কাশতে গিয়ে যখন আমার এত তোমার মাসেলগুলো আমরা যখন যাকে আমরা মাসেল অফ এক্সপিরেশন বা মাসেল অফ রেসপিরেশনকে যখন আমরা বেশি করে খাটাচ্ছি, যাকে আমরা বলি ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাচ্ছে, মাসেল অফ রেসপিরেশন খাটাচ্ছি, তখন কি হচ্ছে না, তখন কিন্তু আমার অটোমেটিক্যালি হার্ট রেট কিন্তু বাড়ছে, কারণ ডিমান্ড বাড়ছে, হার্ট রেট বাড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু যাদের অর্গানিক হার্ট ডিজিজ রয়েছে বা কার্ডিয়াক হার্ট ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট রেট বাড়তে পারে এবং সেটা কিন্তু একটা অসুবিধা হতে পারে। এছাড়া যদি বেশি করে কাশি, যদি বেশি করে কাশতে থাকি, অনেক সময় কাশির ফলে আমাদের যে মেজর মেজর ব্লাড ভেসেলগুলো, বিশেষ করে পেটে, অ্যাবডোমিনাল আউটা অথবা মাথার মধ্যে বা বিভিন্ন চেস্টের মধ্যে ব্লাড ভেসেলগুলোর উপর প্রচন্ড চাপ পড়ছে এবং ব্লাড ভেসেলের উপর বারবার করে চাপ পড়তে পড়তে ব্লাড ভেসেলগুলো এরকম মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় ফুলে উঠতে পারে, যাকে আমরা অ্যানিরিজম ফর্মেশন বলতে পারি। তো অ্যানিরিজম ফর্মেশন হতে পারে, অথবা যাদের কিন্তু এই অ্যানিরিজম আগে থেকে হয়ে আছে, আমরা অ্যানিরিজম পরে পড়াবো, যাদের যাদের ক্ষেত্রে কিন্তু অ্যানিরিজম হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বারবার করে একটা থ্রবিং একটা প্রেসার যাচ্ছে, তার ফলে অ্যানিরিজম কিন্তু বাস্ট হয়ে যেতে পারে, যে কিন্তু হেমোরেজ হতে পারে। তার ফলে অতিরিক্ত কাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে যাদের অ্যানিরিজম অটোমেটিক্যালি ফর্মেশন হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা হেমোরেজ হওয়ার চান্স বাড়ে। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, সেটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। এছাড়া অতিরিক্ত প্রেসারের ফলে, অতিরিক্ত কাশির ফলে তোমার কি হচ্ছে না, আমাদের এই যে মাথার মধ্যে যে ফ্লুইড আছে, ব্রেনটা কিসে ফ্লুইডে ভাসছে, ব্রেনের বাইরের দিকেও ফ্লুইড আছে, ব্রেনের ভেতর দিকে, এই ফ্লুইডের কিন্তু প্রেসার বেড়ে যায়। কারণ একটা অতিরিক্ত কাশির ফলে কিন্তু প্রেসারটা ট্রান্সমিট হচ্ছে, যে ফ্লুইডের প্রেসার বেড়ে যায়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কিন্তু বাড়তে পারে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কিন্তু বাড়তে পারে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে কি হবে, ব্লাড সাপ্লাই কিন্তু কমে যাবে, এটা অটো রেগুলেশনের মাধ্যমে হয়। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বাড়ে বা সিএসএফ প্রেসার যদি বাড়ে, তাহলে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাবে, সেক্ষেত্রে ব্রেন কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাশি একটা বাউটি কাপ, একটা হিউজ কাপ, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারকে বাড়াতে পারে। বাট এত কিছু সমস্যা এবং কাশির ফলে একটা সাইকোলজিক্যালি ডিস্টারবেন্স আসতে পারে, একটা সমস্যা হতে পারে, সোশ্যালি একটা অ্যাবস্টিনেন্স দিয়ে বারবার করে কাশছে, তাকে সোসাইটি থেকে পরিত্যক্ত করা হয়। তারপরে তোমার অতিরিক্ত কাশির ফলে তোমার একটা নিজের পার্সোনালিটি একটা ডাউন ইমেজ তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে কাপকে কিন্তু আমরা কখনোই বন্ধ করতে চাই না। বাট যদি সেই কাশি আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, সাইকোলজিক্যাল, এথিক্যাল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আমরা কাপকে বন্ধ করতে হবে। যেমন ধরো, সাপোজ আমি যদি অ্যানাস্থেসিয়ার সময় বারবার করে যদি কাশি আসে, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ কাশির সময় অনেক সময় বারবার করে যদি কাশি হয়, তাহলে আমার অ্যানাস্থেসিয়া করতে সমস্যা, বিশেষ করে আমরা গ্যাসিয়াস অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। অথবা আমরা অনেক সময় তোমার ভেন্টিলেশনের ক্ষেত্রে বারবার করে যদি কাশি আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। বাট ইয়েস, ভেন্টিলেশন অনেক সময় কাপ রিফ্লেক্সকে নষ্ট করে দেয়, বাট পোস্ট ভেন্টিলেশন বা ভেন্টিলেশন যখন আমরা তোমার এক্সটিউবেশন করি, তখন কিন্তু কাশি থাকা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ কাপ রিফ্লেক্স কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কাপ কিন্তু প্রোটেক্টিভ রিফ্লেক্স,
কাপ কিন্তু প্রোটেক্টিভ রিফ্লেক্স। কাপ যদি রিফ্লেক্স না থাকে তাহলে তোমার কিন্তু যে কোনো টক্সিক সাবস্টেন্স তোমার কিন্তু লাংসে অ্যাসপিরেশন হবে। তো তার ফলে কিন্তু কাশি খুব একটা ইম্পর্ট্যান্ট বেনিফিশিয়াল একটা প্রোটেক্টিভ রিফ্লেক্সিভ অ্যাকশন। তাই কিছু কিছু সময় আমরা কাশিকে কিন্তু বন্ধ না করে, যাতে কাশির সাথে ভেতরে যে কফের মাধ্যমে বা কফের মধ্যে যে জীবাণু, ধুলো, বালি, ময়লা এগুলো জমে আছে, তাদেরকে আমরা কাশিকে বাড়িয়ে কোয়ালিটি অফ কাশি, কাশির কিন্তু কোয়ালিটি থাকা দরকার। কারণ আমার যদি চেস্ট মাসেলগুলো প্রপারলি কাজ না করে, আমার যদি নার্ভ যদি প্রপারলি কাজ না করে, তাহলে নিউরো মাস্কিউলো মেকানিক্যাল এবং কেমিক্যাল যে অ্যাকশন কাশির জন্য, সেই কাশির জন্য যদি প্রপারলি যদি আমি কাশতে না পারি, তাহলে কিন্তু আমার ইনফেকশনের চান্স, নিউমোনিয়া হওয়ার চান্স কিন্তু প্রচুর বাড়বে। তার ফলে আমরা কিন্তু কিছু ওষুধ ব্যবহার করি যেগুলো কিন্তু কাশির কোয়ালিটি, কাশির কিন্তু একটা রেট আছে, একটা কিন্তু রিদম আছে, একটা কিন্তু ডেপথ আছে। তাহলে প্রপার রেট, প্রপার রিদম এবং প্রপার ডেপথ নিয়ে যখন কাশি হচ্ছে, তার ফলে সেই কাশির মাধ্যমে আমার যে বুকে সমস্ত কফ, ধুলো, বালি, ময়লা, জীবাণু এগুলো যে আস্তানা করেছে, সেগুলোকে এক ঝটকায় বের করে দিয়ে আমরা কিছুটা ওই যে টক্সিক লোডিং এটা কিন্তু কমাতে পারি এবং আমাদের শ্বাস প্রশ্বাসকে অনেকটা ইমপ্রুভ করতে পারি। আর সেই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো কিন্তু আমাদের কফকে তরল করে কাশির মাধ্যমে বাইরে বের করতে সাহায্য করে, তাদেরকে আমরা বলে থাকি এক্সপেক্টোরেন্ট। তাহলে এক্সপেক্টোরেন্ট হচ্ছে সেই ধরনের ন্যাচারাল অথবা তোমার সিনথেটিক কিছু সাবস্টেন্স, যারা কিন্তু বিভিন্ন প্রপার্টির মাধ্যমে আমাদের কাশির ওভারঅল কোয়ালিটিকে বৃদ্ধি করে আমাদের চেস্টের মধ্যে বা এই যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে মিউকাস গুলো জমে গেছে এবং সেখানে যে ধুলো, বালি, ময়লা, জীবাণু এগুলো জমে গেছে, তাদেরকে লিকুইডিফাই করে, তরল করে, যাতে সহজে আমরা কফ আকারে বাইরে বের করতে পারি, তাদেরকেই আমরা সেই সব সাবস্টেন্সকে আমরা বলি এক্সপেক্টোরেন্ট। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কফ তোলার ওষুধ। তাহলে কফ তোলার ওষুধটা আমি কোন জায়গায় ব্যবহার করব? অবভিয়াসলি ওয়েট কাপে ব্যবহার করব। কারণ ওয়েট কাপে কি হচ্ছে, কফটা উঠতে চাইছে, তাহলে আমি সেখানে কফটাকে বসিয়ে দেওয়ার কোনো মানে নেই। তার ফলে এক্সপেক্টোরেন্ট আমরা ব্যবহার করি। আমাদের আজকে ফার্স্ট টপিকসে আমরা কাশি সম্পর্কে একটু ডিটেলসে যাব, মেকানিজম দেখব। সেকেন্ড পার্টে আমরা কিন্তু এক্সপেক্টোরেন্ট পড়ব। এবং এই এক্সপেক্টোরেন্ট কিন্তু যারা ফার্মাসি পড়ছো, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে এবং ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা ইন ফার্মাসির ফার্স্ট ইয়ার ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে এবং সেকেন্ড ইয়ারে তোমার ফার্মাকোলজিতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং এখান থেকে কিন্তু প্রতিবারে কোশ্চেন আসে। ক্লিয়ার? চলো, তো কাশি ম্যাটারটা বোঝার আগে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখো। এইখানে আমাদের কান আছে, নাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, এপিগ্লটিস, ল্যারিংস, আমি জাস্ট স্কিমেটিক ডায়াগ্রাম আঁকছি, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, লাংস,
ডায়াফ্রাম, এর পেছন দিয়ে কে যাচ্ছে? ইসোফেগাস, ইয়েস অর নো? ইসোফেগাস, ইসোফেগাস, স্টমাক, তার উপরে কে আছে? হৃৎপিণ্ড, ইয়েস অর নো? হৃৎপিণ্ড, ইয়েস অর নো? বেশ, ইয়েস। কাশিটা প্রধানত প্রাইমারি অর্গান কোনটা? এই রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং সেটা নাক থেকে একদম লাংসের অ্যালভিওলাই পর্যন্ত। তো প্রাইমারি কাশি যখন হচ্ছে তখন রেসপিরেটরি ট্র্যাক্টে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। কি সমস্যা হতে পারে? না কোনো কারণে নাক এবং এখানটায়, এখানে আছে টনসিল, এখানে আছে সাইনাস, এখানে ফ্যারিংস, এবং এইখানটায় তোমার কানের সঙ্গে ইস্চিয়ান টিউব এখানে রয়েছে। তাহলে বিশেষ করে যদি এই রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো জায়গায় যদি কেমিক্যাল এবং মেকানিক্যাল ইরিটেশন হয়, কি বললাম? এই টোটাল রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো জায়গায় যদি কেমিক্যাল অথবা মেকানিক্যাল ইরিটেশন হয়, যে কোনো কারণে ইরিটেশন হয়, তাহলে কি হবে? না লোকাল রিফ্লেক্স অ্যাকশনের ফলে, লোকাল রিফ্লেক্স অ্যাকশনের ফলে অটোমেটিক্যালি তোমার কিন্তু এই জায়গাগুলো কিন্তু সংকুচিত হবে। কি বললাম? না আমি বললাম আমার নাক থেকে লাংস পর্যন্ত এই যে রাস্তা, একে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট। এই রেসপিরেটরি ট্র্যাক্টে যে কোনো কারণে যদি কেমিক্যাল অথবা মেকানিক্যাল ইরিট্যান্ট স্টিমুলেশন দেয়, ধরো আমি একটা কোনো কিছু স্প্রে করে দিলাম, দ্যাট ইজ কেমিক্যাল স্টিমুলেশন। ধরো আমি মুখে কোনো কিছুটা স্প্রে করে দিলাম, দ্যাট ইজ কেমিক্যাল স্টিমুলেশন। আমার নাক দিয়ে কোনো বিষাক্ত ধোঁয়া ঢুকে গেল, দ্যাট ইজ কেমিক্যাল স্টিমুলেশন। আমার গলা দিয়ে কোনো পোকা বা কয়েন ভেতরে ঢুকে গেল, দ্যাট ইজ মেকানিক্যাল স্টিমুলেশন। আমি ধরো সাপোজ আমার কানের মধ্যে কোনো কেমিক্যাল স্টিমুলেশন হলো, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তো কারণ কানের সঙ্গে কে যুক্ত আছে? দেখো ফ্যারিংস যুক্ত আছে, তাহলে কেমিক্যাল স্টিমুলেশন। ধরো আমার সাইনাসে, এটা কি সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস বা যে কোনো সাইনাস, প্যারানাজাল এয়ার সাইনাস। তো সাইনাসে কোনো রকম ভাবে ধরো এখানে তোমার ফ্রন্টাল সাইনাস আছে, তো এই সাইনাসগুলো সবাই কিন্তু নাকের সঙ্গে যুক্ত। তাহলে এই সাইনাসগুলোতে কোনো রকম ভাবে কেমিক্যাল ইনফেকশন হলো, অথবা পুঁচ টুচ জমে একটা মেকানিক্যাল প্রেসার বাড়লো। মেকানিক্যাল স্টিমুলেশন মানে মেকানিক্যাল প্রেসার। তাহলে কোনো কেমিক্যাল প্রেসার অথবা টনসিলে কোনো রকম ভাবে তোমার কি হলো? ইনফেকশন হলো, তারপরে টনসিল ফুলে উঠলো, ফুলে উঠলে কি হলো? মেকানিক্যাল প্রেসার বাড়লো, আর কেমিক্যাল তো ইনফেকশন হওয়ার ফলে। কানের মধ্যে কেমিক্যাল ইনফেকশন হওয়ার ফলে কেমিক্যাল স্টিমুলেশন, এবং কানের যদি বন্ধ হয়ে যায়, কানের মধ্যে জল জমে, পুঁজ জমে, তাহলে কি? মেকানিক্যাল স্টিমুলেশন। ফ্যারিংসের মধ্যে কেমিক্যাল মেকানিক্যাল স্টিমুলেশন। গলায় কোনো কিছু আটকে গেল, মেকানিক্যাল প্রেসার বাড়লো। ল্যারিংসে মেকানিক্যাল প্রেসার বাড়লো। কোনোভাবে ধরো 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 এই দেখো এই ট্র্যাকিয়ার মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে ধরো এই হচ্ছে ট্র্যাকিয়া আর এই হচ্ছে ইসোফেগাস। তো ট্র্যাকিয়ার সামনের দিকে তোমার কি আছে? এরকম কার্টিলেজ আছে, হাইলাইন কার্টিলেজ আছে। তো এই কার্টিলেজ গুলো অর্ধ রিং, মানে অর্ধেকটা রিং আছে কার্টিলেজ, বাট কার্টিলেজটা পুরো কমপ্লিট নেই। কেন না? এই কার্টিলেজ থাকার ফলে ট্র্যাকিয়ার মধ্য দিয়ে যখন বাতাসটা বেরিয়ে যাচ্ছে,
ধরো এই ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়ার সামনের দিকে কার্টিলেজ আছে, কার্টিলেজ থাকার ফলে এই পাইপের মধ্য দিয়ে যখন বাতাসটা বেরিয়ে যাচ্ছে তখন পাইপটা কি হচ্ছে, চিপসে যাচ্ছে না। যদি কার্টিলেজ না থাকতো, দেখো ভালো মতন করে দেখো, এই ধরো পাইপ, এই পাইপে একটা রিং পড়ানো আছে সামনের দিকে, বাট এই রিংটা থাকার ফলে যখন পাইপের মধ্যে বাতাসটা বেরিয়ে যাচ্ছে পাইপটা চিপসে যাচ্ছে না। না হলে কি হতো, না হলে কিন্তু পাইপটা চিপসে যেত, কোলাপস করে যেত। তাহলে কোলাপস করলে নেক্সট টাইম তখন বাতাস ঢুকতে কিন্তু অসুবিধা হতো, তার ফলে ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যেত। বাট কিছু পার্টিকুলার কনজেনিটাল ডিসঅর্ডার রয়েছে, তাকে আমরা তোমার এই ট্র্যাকিয়াল তোমার কন্ড্রোমেলাসিয়া, ট্র্যাকিয়াল কন্ড্রোমেলাসিয়া, ট্র্যাকিয়াল কন্ড্রোমেলাসিয়া কথার অর্থ কি স্যার, দেখা যাচ্ছে? আই হোপ। ট্র্যাকিয়াল কন্ড্রোমেলাসিয়া মানে এই কার্টিলেজ গুলো প্রপারলি তৈরি হয়নি, তার ফলে কি হচ্ছে, বাতাস যখন বেরাচ্ছে তখন ট্র্যাকিয়া কি হচ্ছে, এখন কোলাপস হয়ে যাচ্ছে। তাহলে কোলাপস হলে বাতাস ছাড়তে পারছে না বা বাতাস নিতে পারছে না, তার মানে কি একটা মেকানিক্যাল একটা প্রেসার তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কাশি আসতে পারে। তাহলে কাশি একদম নাক থেকে যদি কোনো কেমিক্যাল ইরিটেশন ঘটে বা কোনো রকম ভাবে অবস্ট্রাকশন তৈরি হয় তাহলে কাশি হবে। সাইনাসে যদি কেমিক্যাল ইরিটেশন ঘটে, সাইনোসাইটিসের ক্ষেত্রে বা কোনো রকম অবস্ট্রাকশন তৈরি হয়, কাশি হবে। ফ্যারিংসে যদি কোনো রকম ভাবে ইরিটেশন ঘটে, ফ্যারিঞ্জাইটিস, কাশি হবে। অথবা যদি কোনো রকম ভাবে এখানে গলায় কোনো কিছু আটকে গিয়ে থাকে তাহলে মেকানিক্যাল প্রেসার বাড়ছে, কাশি হবে। কি করে হয় আমরা সেটা দেখাচ্ছি। এছাড়া কানের ক্রমাগত ইনফেকশন বা কানের ইনার ইয়ারে যদি প্রেসার বাড়ে বা মিডিল ইয়ারে যদি প্রেসার বাড়ে, বিশেষ করে মিডিল ইয়ারে যদি প্রেসার বাড়ে তাহলে কিন্তু কাশি হবে। ওটাইটিসের ক্ষেত্রে, ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে কিন্তু কাশি হয়। আচ্ছা, নেক্সট চলে আসো ল্যারিংস। ল্যারিংসে যদি কোনো রকম ভাবে টিউমার, অবস্ট্রাকশন, ইনফেকশন, ইরিটেশন, ল্যারিঞ্জাইটিস, সেক্ষেত্রে কিন্তু তোমার কাশি হবে। ট্র্যাকিয়ার ক্ষেত্রে কোনো রকম যদি অবস্ট্রাকশন হয়, ট্র্যাকিয়াইটিস হতে পারে, ট্র্যাকিয়াল ইনফ্লামেশন যদি হয় তাহলে ক্ষেত্রে কাশি হবে। এছাড়া যদি ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা হয়, দেখো এই যে এটা কি, এটা হচ্ছে ইসোফেগাস, এই ইসোফেগাসের মধ্য দিয়ে কে যাবে, খাবার যাবে। বাট ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা মানে কি, কানেকশন, প্যাথোলজিক্যাল কানেকশন, অ্যাবনর্মাল কানেকশন। তাহলে ট্র্যাকিয়া এবং ইসোফেগাস এবং ট্র্যাকিয়ার মধ্যে যদি একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে তাহলে কি হবে না, এই কানেকশনের মাধ্যমে তোমার কিন্তু খাদ্যবস্তু এখানে নেমে আসতে পারে। তারপরে কি হচ্ছে, একটা মেকানিক্যাল একটা কেমিক্যাল ইরিটেশন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কাশি হতে পারে। এছাড়া অনেক সময় এই স্টমাককে খাদ্য এলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, দেখা যাচ্ছে, দেখো তো। স্টমাককে খাদ্য এলে এখানে কে আসবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক সময় কি হয়, রেট্রোগেস প্রোগ্রেশন করে। রেট্রোগেস প্রোগ্রেশন মানে অনেক সময় কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত খাবার এরকম এই ইসোফেগাসের মধ্যে উঠে এখানে কি হয় না, ল্যারিংস এবং ট্র্যাকিয়ার মধ্যে ঢুকে অ্যাসপিরেশন হয়, যাকে আমরা বলি রিফ্লেক্স ডিসঅর্ডার, এবং তার ফলে কিন্তু অ্যাসপিরেশন। তো রিফ্লেক্স ডিসঅর্ডার এবং তার ফলে অ্যাসপিরেশন হলে কি হয় না, সেক্ষেত্রে কিন্তু কাশি হতে পারে। তাহলে যাদের কিন্তু একটা কাশি বারবার করে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দেখতে হবে যে তার কিন্তু গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার আছে কিনা। কারণ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডারে কি হয়, স্টমাক কন্টেন্টটা চুপি সারে ঘুমের ঘরে তোমার কি হয় না, গলার মধ্যে চলে আসে, সেখানে কিন্তু একটা কেমিক্যাল ইরিটেশন করে। আমি বারংবার বলছি, যেখানে কেমিক্যাল ইরিটেশন ঘটছে এবং যেখানে অস্বাভাবিক কোনো প্রেসার তৈরি হচ্ছে, মেকানিক্যাল প্রেসার, সেখানে কিন্তু কাশি তৈরি হবে। যে কোনো ভাবে যদি কোথাও কেমিক্যাল ইরিটেশন ঘটে অথবা অস্বাভাবিকভাবে মেকানিক্যাল প্রেসার তৈরি হয় এই টোটাল স্ট্রাকচার গুলোতে কোথাও, তাহলে কিন্তু কাশি তৈরি হবে। তাহলে স্টমাকে তোমার কিন্তু কাশি তৈরি হয়।
কারণ স্টমাকেও কিছু কাপ রিসেপ্টর আছে, তার ফলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু কি করে, কাশি তৈরি করে। আচ্ছা, এবারে দেখো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কোথায়? লাংসের মাঝখানে আছে। তাহলে হৃৎপিণ্ডে যদি বড় হয়, হৃৎপিণ্ড যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে? মেকানিক্যাল প্রেসার তৈরি হচ্ছে, তাহলে কি হবে? কাশি তৈরি হবে। হৃৎপিণ্ড যদি বৃদ্ধি পায়, তাহলে কার উপর? এই তোমার ব্রঙ্কাস, ক্যারিনা, লাংস, প্লুরা, এগুলোর উপর কি হচ্ছে? মেকানিক্যাল প্রেসার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কাশি হতে পারে। এছাড়া হৃৎপিণ্ড থেকে ডিরেক্টলি কে যুক্ত আছে? এটা কে? পালমোনারি আর্টারি। আর লাংস থেকে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত আছে পালমোনারি ভেন, প্রত্যেকেই জানি। তো পালমোনারি আর্টারিতে যদি কোনো রকম ভাবে এম্বোলিজম তৈরি হয়, এম্বোলিজম মানে ক্লট যদি হঠাৎ করে তৈরি হয়, তাহলে কি হচ্ছে? এখানে যেতে পারছে না, কারণ দেখো ধরো এই হচ্ছে লাংস, এইখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে রক্ত আসছে, পালমোনারি ভেনের মাধ্যমে রক্ত বেরোচ্ছে। সো পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, এখানে যদি কোনো রকম ভাবে কোনো কিছু ক্লট আটকে গিয়ে থাকে, তাহলে এই ব্লাড কিন্তু যেতে পারছে না। তার মানে কি? এখানে কিন্তু ফ্লুইড জমছে। তাহলে যখনই লাংসের মধ্যে অস্বাভাবিক ফ্লুইড জমবে, ব্লিডিং হবে, লাংস চেষ্টা করবে প্রচন্ড পরিমাণে করার, এক্সচেঞ্জ করার, প্রেসার বাড়ছে, ব্লিডিং হচ্ছে। তার মানে কি? এখানে ব্লাড মানে কি? সেখানে কেমিক্যাল লোডিং হচ্ছে, আর ব্লাড মানে কি? প্রেসার একটা দিচ্ছে, মেকানিক্যাল প্রেসার। তার ফলে পালমোনারি এম্বোলিজম, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস কজ। বিশেষ করে যাদের দীর্ঘক্ষণ সার্জারি চলে, তাদের ক্ষেত্রে কিন্তু লাংসের এই পালমোনারি আর্টারিতে ক্লট হওয়ার চান্স বেশি। যাদের দীর্ঘক্ষণ শুয়ে থাকতে হয়, বেডরিডেন পারসন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পালমোনারি আর্টারিতে সাডেন ক্লট হয়ে যাওয়ার চান্স বেশি, যাকে আমরা পালমোনারি এম্বোলিজম বলে থাকি। যাদের হার্টের অট্রিয়াল ফিব্রিলেশন আছে, অট্রিয়াল ফিব্রিলেশন মানে হার্টের যে উপরের চেম্বার হু হু করে দপদপ দপদপ করে ডানা, মানে পাখির যেরকম ডানা ঝাপটানো হয়, সেরকম ডানা ঝাপটাচ্ছে, তাকে আমরা অট্রিয়াল ফিব্রিলেশন বলে থাকি। সো অট্রিয়াল ফিব্রিলেশনের ফলেও কিন্তু এই ধরো হার্ট, এইখানে কিছু ক্লট তৈরি হয় এবং সেই ক্লটটা পরপর করে ভেঙে তোমার কি হয়? লাংসের আর্টারি, বিশেষ করে পালমোনারি আর্টারিতে গিয়ে আটকে যায়। অথবা যাদের খুব মোটা এবং গাইনোকোলজিক্যাল সার্জারি বা অবস্ট্রেটিক মায়েদের কিন্তু হাইলি বা মরবিড ওবেস্ট মাদের কিন্তু পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স বেশি। যাদের দীর্ঘদিন ধরে ব্লাড ভেসেলে, বিশেষ করে পায়ের ব্লাড ভেসেলে ভাস্কুলাইটিস হচ্ছে বা ডিপ ভেন থ্রম্বোসিস, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, যে সমস্ত মানুষজন, বিশেষ করে পুলিশ পার্সোনাল, বিশেষ করে বিভিন্ন গার্ড, নাবিক, তাদের ক্ষেত্রে কিন্তু পালমোনারি পাইলট, যারা পায়ের এক্সারসাইজ করেন না, অনেকক্ষণ বসে আছে ফ্লাইটে, 18 ঘন্টা 12 ঘন্টা দীর্ঘক্ষণ পা ঝুলে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে কিন্তু ভয়ানক কাশি এবং শ্বাসকষ্ট এবং রক্ত আসতে পারে, মারা যাওয়ার চান্স বেশি থাকে। সো পালমোনারি এম্বোলিজম। এছাড়া লাংসের প্লুরা, এই প্লুরার মধ্যে যদি কোনো রকম ভাবে টান পড়ে বা চাপ পড়ে, যেমন ধরো প্লুরার মধ্যে ফ্লুইড জমছে, তাহলে কি হবে? টান পড়বে, চাপ পড়বে, কাশি হবে। ধরো তোমার এইখানটায় তোমার প্লুরার মধ্যে বাতাস ঢুকেছে, তাহলে সেখানে কিন্তু কি হবে? প্লুরাল ক্যাভিটির মধ্যে বাতাস ঢুকেছে, তাহলে সেখানে কি হবে? চাপ পড়বে, টান পড়বে, লাংস কোলাপস হবে, দিয়ে কি হবে? তোমার কাশি হতে পারে। এছাড়া নিউমোনিয়া, লাংসের ভেতরে ইনফেকশন, ফ্লুইড জমতে পারে, কাশি হতে পারে। এছাড়া লাংসের ভেতর ইন্টারস্টিসিয়াম, লাংসের যে সেলগুলো আছে তাদের যে মাঝখানের স্পেস, তাকে আমরা ইন্টারস্টিসিয়াম বলে থাকি, এবং এই ইন্টারস্টিসিয়ামে অনেক সময় ইনফেকশন, যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলি, অথবা নন ইনফেক্টাইল মেটেরিয়ালস যেমন সিলিকা,
যেমন অ্যাডভেস্টাস, তারা কিন্তু কি করে না একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি করে, কেমিক্যাল ইরিটেশন তৈরি করে। তা লাংসের ভেতরে যে কোনো জায়গায় যদি প্রেসার বাড়ে অথবা কেমিক্যাল ইরিটেশন তৈরি হয় তাহলে কিন্তু কাশি হবে। কোনো জায়গায় টিউমার হলে কি হচ্ছে, টিউমার কিছু কেমিক্যাল রিলিজ করছে, তাহলে কেমিক্যাল ইরিটেশন হচ্ছে। আর টিউমার কি করছে, টিউমার কিন্তু তোমার প্রেসার দিচ্ছে, তাহলে প্রেসার বাড়ছে, কেমিক্যাল ইরিটেশন হচ্ছে, তাহলে কিন্তু কাশি হবে। দুটো লাংসের মাঝখানে যে স্পেস দেখো তো, দুটো লাংসের মাঝখানে যে স্পেস, এই স্পেসটাকে আমরা নর্মালি বলে থাকি মেডিয়াস্টিনাম। এই স্পেসটাকে আমরা কি বলে থাকি, মেডিয়াস্টিনাম। এই যে স্পেস, এই স্পেসটাকে আমরা কি বলে থাকি, মেডিয়াস্টিনাম। এই মেডিয়াস্টিনামে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অর্গান থাকে, ট্র্যাকিয়া থাকে, ইসোফেগাস থাকে, অ্যাওর্টা থাকে, ভেনে কাভা থাকে, বিভিন্ন ভেন থাকে, বিভিন্ন নার্ভ থাকে, বিভিন্ন, তারপর পিছনের দিকে কি আছে, ভার্টিব্রা আছে, প্রি ভার্টিব্রাল বিভিন্ন মাসেল রয়েছে, প্যারাভার্টিব্রাল মাসেল রয়েছে। এই সমস্ত যে কোনো স্ট্রাকচারের যদি অস্বাভাবিক গ্রোথ হয়, ব্লাড ভেসেলে যদি অ্যানিউরিজম হয়, অথবা অনেক সময় নার্ভের নিউরোমা হয়ে থাকে, অথবা এখানে তোমার থাইমাস গ্ল্যান্ড থাকে, তোমরা প্রত্যেকেই জানো যে বাচ্চাদের ক্ষেত্রে থাইমাস গ্ল্যান্ড থেকে, তো থাইমাস গ্ল্যান্ডের যদি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, অথবা তোমার এখানে যদি লিম্ফ নোডগুলো, প্রচুর লিম্ফ নোড আছে যাকে আমরা মেডিয়াস্টিনাল লিম্ফ নোড বলি, সেই লিম্ফ নোডগুলো যদি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে যাকে আমরা লিম্ফোমা বলে থাকি, সেই লিম্ফোমা হলেও কিন্তু লাংসের উপর প্রেসার দিচ্ছে। আমি কি বললাম, কাশি হচ্ছে মানে আমার টোটাল এই পাতয়ের মধ্যে কোথাও না কোথাও আইদার মেকানিক্যাল কনস্ট্যান্ট ইরিটেশন হচ্ছে, মেকানিক্যাল কনস্ট্যান্ট প্রেসার বাড়ছে বা প্রেসার দিচ্ছে, অথবা কোথাও কেমিক্যাল কনস্ট্যান্ট ইরিটেশন হচ্ছে। তার ফলে কিন্তু সেই কনস্ট্যান্ট ইরিটেশনকে বা সেই কনস্ট্যান্ট প্রেসারকে রিলিফ করার জন্য আমাদের কিন্তু কাশি তৈরি হচ্ছে বা কাশি জেনারেট হচ্ছে, যাতে আমাদের বডি অটোমেটিক্যালি সেই কনস্ট্যান্ট প্রেসার বা সেই কনস্ট্যান্ট ইরিটেশনকে মুক্ত করতে পারে, এবং আমাদেরকেও কোথাও যেন একটা ইন্ডিকেশন দিচ্ছে যে না, একবার ডাক্তারের কাছে গিয়ে প্রপারলি চেক করে নেওয়া। তাতে কি হয়, আর্লি ডিটেকশন হলে যে কোনো জিনিস সহজে কিওর করা যেতে পারে। যদি আমাদের এই চেস্ট ক্যাভিটি কিন্তু একটা ক্লোজড ক্যাভিটি, এই চেস্ট ক্যাভিটির মধ্যে কোথাও যদি ওপেনিং তৈরি হয় তাহলে সেখানে বাতাস ঢুকবে, অথবা স্পন্টিনিয়াস যদি বাতাস ঢুকে, যারা অ্যাজমা বা সিওপিডির পেশেন্ট তার ক্ষেত্রে বাতাস ঢুকে, তাহলে বাতাস ঢুকলে লাংস কি করবে, লাংসকে প্রেসার দেবে, লাংস তখন ছোট হয়ে গেল, যাকে আমরা বলি লাং কোলাপস। তাহলে লাং কোলাপস হলেও কিন্তু নিউমোথোরাক্স, লাং কোলাপস, টেনশন নিউমোথোরাক্স হয়। তো তাহলে তাহলে এই চেস্ট ক্যাভিটির মধ্যে বাতাস ঢোকা তাকে আমরা বলি নিউমোথোরাক্স, চেস্ট ক্যাভিটির মধ্যে ব্লাড আসা তাকে আমরা বলি হেমোথোরাক্স, এবং চেস্ট ক্যাভিটির মধ্যে জল ঢোকা তাকে আমরা কি বলি, জল মানে কি, হাইড্রোথোরাক্স। তো তাহলে হলে কি হবে, প্রেসার পড়ছে, তাহলে আমি বলতে চাইছি আমার নাক থেকে লাংস পর্যন্ত এবং তার কিছু অ্যাসোসিয়েটেড অর্গান, যেখানে কিন্তু একটা কন্টিনিউয়াস কনস্ট্যান্ট একটা প্রেসার স্টিমুলেশন তৈরি হচ্ছে। ধরো একটা নির্দিষ্ট স্টিমুলেশন আমার বডি কিন্তু সহ্য করতে পারে, তাকে আমরা থ্রেশহোল্ড লেভেল বলে থাকি। বাট যদি সুপ্রা থ্রেশহোল্ড লেভেল স্টিমুলেশনটা এই নির্দিষ্ট লেভেল ছাড়িয়ে যায়, এই নির্দিষ্ট মাত্রাটা যদি ছাড়িয়ে যায়, তাহলেই কিন্তু আমাদের অস্বস্তি তৈরি হবে, তখন বডি কিন্তু আপনা আপনি চেষ্টা করবে নিজেকে বাঁচানোর জন্য। তাকে আমরা বলি সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলেশন। তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলেশন। তো এই সুপ্রা থ্রেশহোল্ড স্টিমুলেশন যদি হয়, তাহলে আলটিমেটলি সেই কেমিক্যাল অথবা সেই মেকানিক্যাল প্রেসার
বাড়ছে, তাহলে বাড়তে গেলে সেখান থেকে মুক্তি পেতে হবে। তাহলে মুক্তি পেতে গেলে কিন্তু বডি কিন্তু প্রোটেকটিভ মেকানিজম হিসাবে কাশি করতে থাকবে। কাশি করার মেন উদ্দেশ্য ওই কনস্ট্যান্ট এভার রাইজিং প্রেসারকে যদি কিছুটা মুক্ত করা যায় কাশাকাশি করে বের করে, অথবা সেই কনস্ট্যান্ট এভার রাইজিং কেমিক্যাল স্টিমুলেশনকে কাশাকাশি করে যদি কিছুটা বের করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কাশি হচ্ছে মানে নাক থেকে আপ টু স্টমাক পর্যন্ত, লাংস, ইসোফেগাস, ট্র্যাকিয়া, ল্যারিং, ফ্যারিংস, কানের, এগুলোর কিন্তু কোনো রকম ভাবে তোমার কি হচ্ছে না মেকানিক্যাল অথবা কেমিক্যাল স্টিমুলেশন, সুপ্রা থ্রেশোল্ড স্টিমুলেশন হচ্ছে। ক্লিয়ার? যেহেতু কানের সঙ্গে এই রেসপিরেটরি ট্র্যাক্ট ফ্যারিংসের যোগ আছে, তার ফলে অনেক সময় আমরা তোমার কানের ইনফেকশন বা কানের যে কোনো মেকানিক্যাল অথবা কেমিক্যাল স্টিমুলেশনে কিন্তু কাশি হতে থাকে। এছাড়া কিছু কাশি আছে যেটা কিন্তু এইসব অর্গানিক কোনো কজই নেই, সেটা হচ্ছে তোমার আমার মনে হচ্ছে যে কাশি হবে, তো সেক্ষেত্রে অনেক সময় তোমার এই ফ্রন্টাল লোব থেকে আমরা বিবেচনা করে কাশতে থাকি নিজের ইচ্ছায়, তাকে আমরা নর্মালি বলে থাকি সাইকোজেনিক কাপ অথবা সাইকোসোমাটিক কাপ, তাকে আমরা বলে থাকি সাইকোসোমাটিক কাপ অথবা সাইকোজেনিক কাপ। তাহলে কাশি যদি আসে, আমাকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট 4 থেকে 5টা ক্রিটিক্যাল থিঙ্কিং করে নিতে হবে, যেগুলো প্রাণঘাতী। যেসব কাশির কারণগুলো আমাদের প্রাণকে হরণ করতে পারে তাদেরকে আমরা প্রাণঘাতী কাশি বলে থাকি। যেমন ক্যান্সার, যে কোনো ধরনের, লাংসে হতে পারে, প্রাইমারি অথবা সেকেন্ডারি, অথবা মিডিয়াস্টিনাল স্পেসে হতে পারে, অথবা যে কোনো পাশাপাশি অর্গ্যান থেকে কোনো ক্যান্সার এসে তাকে চাপ দিচ্ছে কিনা, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পালমোনারি এম্বোলিজম, যেটা বললাম। থার্ড পয়েন্ট হচ্ছে বুকের মধ্যে বা লাংস প্লুরাল ক্যাভিটির মধ্যে ফ্লুইড জমে যাওয়া, বা টোটাল চেস্ট ক্যাভিটির মধ্যে হাওয়া জমে লাংসকে কোলাপস করা, নিউমোথোরাক্স, এই সমস্ত কোনো ব্যাপার রয়েছে কিনা। 4 হচ্ছে কি কার্ডিয়াক কোনো কজ হচ্ছে কিনা, হার্ট ফেলিওরের ক্ষেত্রে দেখো, দেখো এই ধরো হার্ট আর এই ধরো লাংস, তাহলে হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত লাংসে আসে, লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হার্টে যায়, তাই তো? বলো। হ্যাঁ স্যার ঠিক বলছেন। তাহলে যদি হার্ট কি করে, এবারে সেই অক্সিজেন যুক্ত রক্তকে সারা বডিতে পাম্প করে দেয়, তাহলে হার্ট কিন্তু অ্যাকচুয়ালি পাম্প। তাহলে হার্ট যদি ফেল করে যায় তাহলে এই রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তার মানে কি রক্তটা পুরোপুরি জমে থাকবে, তাহলে সেই রক্তগুলো কিন্তু লাংসে চুঁয়ে ফ্লুইডগুলো আসবে, তার মানে লাংসে কি হচ্ছে, একটা কেমিক্যাল ইরিটেশন বাড়ছে, একটা মেকানিক্যাল প্রেসার বাড়ছে, তার মানে কি হবে, কাশি হবে। এবং এই ধরনের কাশি সাধারণত তোমার নকচার্নাল কাপ হয়ে থাকে, বা তোমার নকচার্নাল একটা বা পারক্সিমাল মানে হচ্ছে কোনো রকম ভাবে নিয়ম নীতি ছাড়াই, বিশেষ করে একটা হঠাৎ করে শুয়ে পড়লে, বিশেষ করে অর্থোস্ট্যাটিক একটা কিন্তু কাপ এবং একটা শ্বাসকষ্ট আসতে পারে, দ্যাট ইজ কার্ডিয়াক কাপ। তাহলে হার্টের যে কোনো সমস্যা, হার্ট ফেলিওর, বিশেষ করে হার্টের যদি আকারে বৃদ্ধি পায় হার্ট,
তাকে আমরা কার্ডিওমেগালি বলতে পারি, অথবা হার্টের এই যে হার্ট হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের ভেতরে চারদিকে যে কাভারিংস তাকে আমরা পেরিকার্ডিয়াম বলে থাকি, তাকে আমরা পেরিকার্ডিয়াম বলে থাকি। পেরিকার্ডিয়ামের ভেতর যদি কোনো ফ্লুইড জমে, পেরিকার্ডিয়ামের মধ্যে পেরিকার্ডিয়ামের যদি কোনো ইনফেকশন হয়, পেরিকার্ডাইটিস হয়, পেরিকার্ডিয়ামের মধ্যে ফ্লুইড জমে কার্ডিয়াক টিম্প্যানোড যদি হয়ে থাকে, তাহলে যে কোনো ধরনের হার্টের সমস্যার কারণে ইনডিরেক্টলি অথবা ডিরেক্টলি লাংসের উপর প্রেসার পড়ছে, তার ফলে কিন্তু কাশি হবে। এছাড়া তুমি দেখো এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামে বলেছি ডায়াফ্রাম সবসময় দুর্বলতম অংশ। এইখানে কি হয়েছে, এইখানে ডায়াফ্রামের উপরের দিকে লাংসটা এরকম ভাবে লাংসের ডায়াফ্রামে ধরো একটু দেখাচ্ছি, ওয়েট করো। ধরো এই হচ্ছে ডায়াফ্রাম, এই তোমার লাংস ছিল, বাট কোনো কারণে ডায়াফ্রাম কে ঠেলে উপরের দিকে উঠে গেছে, লাংস এরকম উপরের দিকে উঠে গেছে। স্টমাক, ডায়াফ্রাম স্টমাক, বস, তো স্টমাক উপরের দিকে উঠে গেছে। তাহলে স্টমাক যদি উপরের দিকে উঠে যায়, তাহলে এখানে কি আছে, এখানে তোমার লাংস আছে। তাহলে লাংসকে কি হচ্ছে, মেকানিক্যাল প্রেসার দিচ্ছে, তাকে আমরা বলি হিয়াটাস হার্নিয়া। তাকে আমরা কি বলে থাকি, হিয়াটাস হার্নিয়া অথবা ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়া। দেখো হার্নিয়া আমাদের পেটের মধ্যে প্রধানত ডায়াফ্রামে হয়, যাকে আমরা বলি ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়া অথবা হিয়াটাস হার্নিয়া। আম্বলিকাসের কাছাকাছি হয় আম্বলিক্যাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া, দিস আর অল কমন হার্নিয়া। তো এই হার্নিয়া কিন্তু আমাদের হয় এবং সেক্ষেত্রে কিন্তু কাশি হতে পারে, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, তাহলে কাশি কি কি কারণে হয়ে থাকে? নাকের কোনো ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, রাইনাইটিস, ভাইরাল ইনফেকশন, মেকানিক্যাল কোনো প্রেসার যদি বাড়ে, সাইনাসের প্রবলেম, টনসিলের প্রবলেম, ফ্যারিংসের প্রবলেম, ল্যারিংসের প্রবলেম, ট্র্যাকিয়ার প্রবলেম, ইসোফেগাস এবং ট্র্যাকিয়ার সঙ্গে ফিস্চুলা বা ট্র্যাকিয়াল অস্টিও বা কন্ড্রোম্যালাসিয়া, লাংসের যে কোনো প্রবলেম, নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, হাইড্রোথোরাক্স, প্লুরাল ইফিউশন, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস, সিলিকোসিস, অ্যাডবেস্টোসিস, ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ, ইওসিনোফিলিক লাং ডিজিজ। এছাড়া আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যাজমার ক্ষেত্রে কি হচ্ছে, আমি ছাড়তে পারছি না বাতাসটা, তার ফলে কি ভেতরে বাতাসটা জমে যাচ্ছে, প্রেসার বাড়ছে। অ্যাজমা, সিওপিডির ক্ষেত্রেও কিন্তু আমার প্রেসার বাড়ছে, এবং সিওপিডি অ্যাজমার পার্সনদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, ইনফেকশন রেট অনেকটা বেড়ে যায়। তারপরে সেখানে ইনফেকশন বাড়লে কেমিক্যাল স্টিমুলেশন ঘটছে এবং কিন্তু প্রেসার বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু কাশি হতে পারে। এছাড়া হার্টের পেরিকার্ডাইটিস, তোমার কার্ডিওমেগালি বা কার্ডিয়াক হাইপারট্রফি, তারপরে তোমার হার্ট ফেলিওর, কনজেসিভ কার্ডিয়াক ফেলিওর, ইসোফেগাস থেকে রিফ্লেক্স, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, সেক্ষেত্রে কাশি হতে পারে। তারপর তোমার মিডিয়াস্টিনাল কোনো মাস যদি থাকে, সেটা যে কোনো, সেটা ভাস্কুলার মাস হতে পারে, সেটা নিউরাল মাস হতে পারে, সেটা লিম্ফ্যাটিক মাস, কারণ এখানে লিম্ফ নোড আছে, লিম্ফোমা হতে পারে, থাইমোমা হতে পারে, যে কোনো ধরনের মিডিয়াস্টিনাল মাস, অথবা তোমার অনেক সময় কিছু কনজেনিটাল মাস কিন্তু তোমার মিডিয়াস্টিনামে চলে আসে, কনজেনিটাল মাস কিন্তু অনেক সময় মিডিয়াস্টিনামে চলে আসে, সেগুলো কিন্তু প্রেসার তৈরি করতে পারে। যেরকম ধরো তোমার হাইগ্রোমা, সিস্টিক হাইগ্রোমা, এগুলো কিন্তু মিডিয়াস্টিনামে অনেক সময় তোমার মিডিয়াস্টিনাল থাইরয়েড, একটোপিক থাইরয়েড, এখানে কিন্তু থাইরয়েড থেকে সেখানে কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড টিউমার, সেগুলোও কিন্তু মিডিয়াস্টিনামে আসতে পারে, দিয়ে কিন্তু কাশি তৈরি করতে পারে। তাহলে কোনো রকম ভাবে মাস, মেকানিক্যাল প্রেসার। আচ্ছা, এছাড়া স্টমাকের হিয়াটাস হার্নিয়া, লাংস টিউমার, অনেক সময় লাংস টিউমার একদম অ্যাপেক্সের দিকে থাকে, তাকে আমরা এপিক্যাল লাং টিউমার বলে থাকি। এবং এটা অনেক সময় লুকিয়ে থাকে,
সুপ্রা ক্লাভিকুলার ফোসার উপরে লাং অ্যাপেক্সে থাকে এই ধরনের লাং টিউমার। এই ধরনের লাং টিউমারের আরেকটা নাম আছে, নামটা ভুলে গেলাম, জাস্ট নামটা এই মুহূর্তে মনে পড়ছে, জাস্ট মুখে আসছে, জাস্ট এই মুহূর্তে হুট করে বলে গেছে। যাই হোক, তো এই টিউমার হতে পারে এবং এটা তোমার লাংসের এই টিউমারটার নামটা আমি ভুলে যাচ্ছি, জাস্ট আমি যদি কখনোই কমেন্টসে লিখে দিব, জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে না, জাস্ট আউট অফ একটু হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের প্রেসার, তাহলে এইসব প্রেসার পড়লে কি হয় দেখো, এই কেমিক্যাল এবং মেকানিক্যাল স্টিমুলেশনের ফলে কি হচ্ছে দেখো। এছাড়া নিউরোজেনিক কাপ বললাম, তাহলে যে কোনো ধরনের কেমিক্যাল বা মেকানিক্যাল স্টিমুলেশন যদি হয়, সেই স্টিমুলেশন কি করছে না, লোকাল রিফ্লেক্স কিছু অ্যাকশন ঘটাচ্ছে। লোকাল রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে কি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, মিউকাস সিক্রেশন বাড়াচ্ছে, তারপরে কি করছে, ব্রঙ্কিওলার স্মুথ মাসল, মাসেলকে পার্সিয়াল কনস্ট্রিকশন করছে, আরো ইনফ্লামেশন ঘটাচ্ছে, কিভাবে হয় আমরা একটু দেখি। দেখো, আচ্ছা এক কাজ করো, আমরা এটাকে তিনটে পার্টে ভাগ করে নিই, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কাশি কি বা কাপ কি, কাপ কি কি কারণে হয়ে থাকে, আর অত্যধিক কাপ হলে আমরা কিন্তু যে ওষুধ ব্যবহার করি তাকে আমরা কাপ সাপ্রেশন বলে থাকি। বাট কাশি আমরা নর্মালি বন্ধ করি না, কারণ কাশি কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম, এবং আমার এয়ারওয়ে, আমার যে রেসপিরেটরি পাথওয়ে বা এয়ারওয়ে যে ইন্ট্যাক্ট আছে, সে যে সঠিক সময়ে অ্যাক্ট করতে পারবে, কাশি কিন্তু তার পরিচয়। তার ফলে কিন্তু আমরা ভেন্টিলেশন থেকে ছাড়ানোর সময় আমরা পেশেন্টের কাপ রিফ্লেক্স আমরা দেখার চেষ্টা করি, বা এই কাপ রিফ্লেক্স অনেক সময় ঠিকঠাক আছে কিনা, কারণ এই কাশির জন্য কিন্তু মেন দায়ী কিন্তু আমাদের ব্রেন স্টেম, এবং এই ব্রেন স্টেম ঠিকঠাক আছে মানে আমার কাপ রিফ্লেক্স হচ্ছে। আমরা সেটা পরের দিন এই সার্কিটটা আলোচনা করব। আজকে আমরা শুধু দেখলাম কি কাশি কি, কাশি হচ্ছে একটা প্রিমিটিভ প্রোটেক্টিভ রিফ্লেক্সিভ অ্যাকশন। এবারে আমরা দেখলাম কাশি কেন হয় না, কাশি আমাদের এই নাক থেকে আপ টু লাংস পর্যন্ত এবং আশেপাশের স্ট্রাকচারগুলোতে কোনোভাবে যদি কেমিক্যাল এবং মেকানিক্যাল একটা সুপ্রা থ্রেশোল্ড ইরিটেশন হয়ে থাকে, সুপ্রা থ্রেশোল্ড ইরিটেশন হয়ে থাকে, সুপ্রা থ্রেশোল্ড একটা ইরিটেশন হয়ে থাকে বা ইনসাল্ট হয়ে থাকে, তাহলে কিন্তু বডি অটোমেটিক্যালি চেষ্টা করবে সেটাকে কেসে কিন্তু সেই যে ইরিটেশনের সেই যে একটা সমস্যার, সেই সমস্যাটা কিছু রিলিভ করতে। এবং শুধু তাই নয়, কাশি হয়ে তোমায় কিন্তু সতর্ক করে দিবে যে না, জিনিসটা কিন্তু ভালো নয়, তুমি ইমিডিয়েট কিন্তু ডক্টরের কাছে দেখিয়ে নাও। সাধারণত আমরা 3 সপ্তাহের বেশি কাশি হলে আমরা কিন্তু অলওয়েজ রেফার করি যে একটা ইভলিউশন করে নেওয়ার জন্য। তো নাকে তোমার সাইনাস, যে কোনো সাইনাস, এছাড়া টনসিল, ফ্যারিংস, কান, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, অ্যাজমা, লাং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, কোনো রিফ্লেক্স ডিসঅর্ডার আছে কিনা, হার্টের কোনো প্রবলেম আছে কিনা, কোনো রকম মাস ইফেক্ট আছে কিনা। মাস ইফেক্ট মানে যে কোনো জায়গা থেকে টিউমার তৈরি হচ্ছে বা কোনো রকম ভাবে অর্গান এনলার্জড হয়েছে দিয়ে কিন্তু কাশি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা আছে কিনা। তো অনেক সময় সেটা দেখা হতে পারে কোনোভাবে অবস্ট্রাকশন তৈরি হয়েছে কিনা, মেকানিক্যাল অবস্ট্রাকশন, আমি একটা কোনো কয়েন খেয়ে ফেলেছি, মার্বেল গেলে দিয়েছি, সেক্ষেত্রে মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়েছে কিনা। অনেক সময় অনেক সময় অনেক সময় যারা প্রচন্ড মরবিড ওবেস, মরবিড
ওবেস। মরবিড ওবেসদের কি হয় না, এই ঘাড়ের লেন্থ কিন্তু অনেকটা কম, তার ফলে কি হচ্ছে না, তার ফলে কিন্তু তাদের মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, সিক্রেশন প্রপারলি হচ্ছে না, তারপরে সেগুলো জমে কেমিক্যাল ইরিটেশন করছে, তাহলে মেকানিক্যাল একটা প্রেসার বাড়ছে, কেমিক্যাল প্রেসার বাড়ছে। এছাড়া যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু কাপ তৈরি হয়, কাশি হয়। তাহলে ওবেস পার্সেন্ট যাদের কিন্তু নেক সার্কামফারেন্স অনেকটা বেশি, সরি এইটা ধরো নেক সার্কামফারেন্স অনেকটা বেশি, নেক সার্কামফারেন্স অনেকটা বেশি হলে প্রেসার তৈরি হবে, ক্লিয়ারেন্স হবে না, সেক্ষেত্রে কিন্তু কাশি হতে পারে। তাহলে যারা মরবিড ওবেস তাদের কিন্তু নেক সার্কামফারেন্স অনেকটা বেশি, এবং যাদের কিন্তু নাক ডাকার সমস্যা রয়েছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের কিন্তু রয়েছে, তাদেরও কিন্তু কাশি হওয়ার চান্স বেশি। তাহলে এইগুলোর কারণে কিন্তু কাশি হয়। কাশি আমরা বন্ধ করব না, বাট বরং যে কাশিকে আমরা ইভালুয়েট করব। যদি দেখা যায় সেই কাশি প্রধানত ইনফেকশনের কারণে বা কোনো রকম অ্যালার্জেনের কারণে হচ্ছে, তাহলে আমরা সেই ইনফেক্টাইল লোডিং বা ইনফেকশাস লোডিংকে কমানোর জন্য আমরা কিছু স্পেশাল টাইপ অফ ন্যাচারাল অথবা কেমিক্যাল বা সিনথেটিক ড্রাগ ব্যবহার করব, যারা আমাদের এই সিক্রেশনগুলোকে অনেকটা লিকুইডিফাই করবে এবং কাশির যে কোয়ালিটি মানে কাশির একটা রেট, একটা ছন্দ, একটা ডেপথ, এই কোয়ালিটিটাকে ইনক্রিজ করে কেসে কিন্তু কফটাকে বাইরে বের করতে সাহায্য করে, তাদেরকে আমরা এক্সপেক্টোরেন্ট বলে থাকি। আর অনেক সময় যদি পারসিস্টেন্ট হিউজ কাশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা কাপ সাপ্রেসেন্ট ব্যবহার করে থাকি, যে কাপ সাপ্রেসেন্টের মাধ্যমে আমাদের কিন্তু কাশির পরিমাণটাকে কিছুটা কমিয়ে দিই। কেন না, তার কারণ হচ্ছে পারসিস্টেন্ট কাশি হলে আমার অনেক সময় কি হয় না, চেস্ট যে বোন সেগুলো ফ্র্যাকচার হতে পারে। এছাড়া আমাদের একটা মায়ালজিয়া হতে পারে, এতবার এক্সারসাইজ করা হচ্ছে, ব্যথা হয়ে যেতে পারে, পেট ব্যথা হয়ে যেতে পারে, বুক ব্যথা হয়ে যেতে পারে, কোয়ালিটি অফ লাইফ নষ্ট হতে পারে, ঘুম চলে যেতে পারে। এছাড়া বারবার করে কাশি হার্নিয়া তৈরি করতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়িয়ে সেখানে ব্লাড ভেসেলের উপর চাপ দিতে পারে, সেক্ষেত্রে ব্রেন ইস্কেমিয়া ঘটাতে পারে, হার্ট রেট বাড়াতে পারে। পারসিস্টেন্ট কাশির ফলে অ্যানেরিজম তৈরি হতে পারে, অ্যানেরিজমাল ব্লিডিং হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু পারসিস্টেন্ট কাশি কিন্তু আমরা সবসময় বন্ধ করব। বাট কাশিকে ইভালুয়েট করতে গেলে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাগ। কিছু কিছু ওষুধ যেমন অ্যানাস্থেসিয়া, যেমন ইথার, এটা কিন্তু কাশি হটাতে সাহায্য করে। এছাড়া তোমার বলতে পারো খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ, ব্লাড প্রেসারের ওষুধ, যাকে আমরা এসি ইনহিবিটর বলে থাকি, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, তাদের ক্ষেত্রে কিন্তু কাশি তৈরি হয়, কারণ ব্র্যাডিকাইনিন কে রিলিজ বাড়িয়ে দেয়, তার ফলে কিন্তু কাশি তৈরি হয়, কেমিক্যাল লোডিং হচ্ছে। তাহলে আমরা ফার্স্ট পার্টে কাশি কি, কাশি কেন হয়ে থাকে, এবং কাশি এক্সপেক্টোরেন্ট সম্পর্কে একটু আইডিয়া, এবং কাপ সাপ্রেশন সম্পর্কে আইডিয়া আমরা পড়লাম। এরপরে আমরা কাশি কিভাবে হয়ে থাকে সেটা আমরা পড়ব, এবং কাশি কি কি টাইপের হয়ে থাকে সেটা আমরা পড়ব। তো নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এতক্ষণ তোমাদের সাথে একটু গল্প করছিলাম ফার্মাকো বেঙ্গলি সায়েন্টন চ্যানেল থেকে। তোমাদের এই চ্যানেল তোমাদের সঙ্গে এরকমভাবে অল্প অল্প করে গল্প করতে থাকবে, আর তোমাদেরকে আস্তে আস্তে করে ডিপ্লোমা ইন ফার্মাসির জার্নিতে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাবে। অনেকে প্রশ্ন করে, স্যার যদি পাস করতে না পারি, কিচ্ছু হয়নি, একটু পড়াশোনা করো, আমাদের সাথে এসো, আমরা তোমাকে পড়াশোনা করাবো, তোমাকে পাস করাবোই, তোমাকে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট বানাবোই। বাট এবারে আসি আসল কথায়। আসল কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন ক্লোজড। তার ফলে যারা এখনো মনে করছো ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, আমাদের কাছে কিছু অপশান রয়েছে, তারা খুব দ্রুত যোগাযোগ করো 2025 সেশনে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য। কারণ আমি বারংবার বলছি তোমাদেরকে কিন্তু কনসেপচুয়াল পড়াশোনা করতে হবে, কারণ এক্সিট এক্সাম তোমাকে দিতেই হবে। এক্সিট, অনেক মানুষ অনেক
কলেজ, অনেক কলেজের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল থেকে আরম্ভ করে তারাও মিথ্যে কথা বলছে, এক্সিট এক্সাম দিতে হবে না, ও আমরা পাস করিয়ে দিব, তোমাকে পড়াশোনা করতে হবে না। আর সবাই বলছে পড়াবো পড়াবো পড়াবো, কারণ এখন উপর থেকে ঠেলারাম মধুসূদন এখন অনেকে সতর্ক হয়েছে, বাট তাদেরকে এখনো টোপ দেওয়া হচ্ছে পড়াবো পড়াবো পড়াবো। তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব দেখো সেই মার্চ এপ্রিল মে জুন থেকে ভর্তি হয়েছে, একটা দিন ক্লাস হয়েছে, নিজে বুকে হাত রেখে বলো তো পড়াবো, বছর শেষ আর কবে পড়াবো। বাট এখনো বলবে দেখবে পড়াবো পড়াবো, ও জানুয়ারি থেকে শুরু করবো, ও ফেব্রুয়ারি থেকে শুরু করবো, অনেকেই বলছে। আচ্ছা একটা কথা বলো, 2025 থেকে 27 2 বছরের কোর্স, মানে 2025 থেকে 26 1 বছরের কোর্স, মানে 1 বছর পড়বে, আর 2026-27 আর 1 বছর 2 বছর পড়বে, তাহলে 1 বছর তোমার খতম করে দিল, তারপরে আরো 6 মাস খতম করে দিবে, তারপরে আরো 3 মাস খতম করে দিবে, তারপরে তোমাকে একটা দুটো ক্লাস হয়তো অনলাইনে দিয়ে দিবে, দিয়ে বলবে এই তো পড়িয়েছি। বাট মনে রাখতে হবে, তুমি কিন্তু পয়সা দিয়ে মিথ্যা শুনছো, তুমি কিন্তু নিজের গাটের পয়সা খরচ করে মিথ্যা শুনছো। তার তুলনায় বেটার যে ওদের কাছ থেকে মিথ্যা না শুনে তুমি যদি সঠিক জায়গায় এসে ভর্তি হয়ে প্রথম দিন থেকে পড়াশোনা শুরু করো, একটু 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 করে এবং কনসেপচুয়ালি। আর আমরা এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় পড়াচ্ছি। অনেক ছাত্র আমাকে বলে যে স্যার আপনি ইংলিশে, দেখো ইংলিশে পড়ালে আমার গ্রামীণ ভাই বোনেরা কিন্তু কিছু বুঝতে পারবে না, আমি বাঙালি, কনসেপ্ট বাংলায় থাকা দরকার, বাট লেখাটা আমরা ইংলিশে লেখাবো, অবশ্যই আমরা ছোট ছোট করে ইংলিশে লেখাবো, 100% লেখাবো, এবং ছোট্ট ছোট্ট করে, কোনো বেশি মনে রাখার দরকার নেই, যতটুকু পরীক্ষার জন্য আসবে আমি ততটুকুই দিব, আর সেইগুলোই পরীক্ষায় আসবে। আমি আজকে একদম পুরো চ্যালেঞ্জ লাগিয়ে বলে দিচ্ছি, আমরা যা পড়াবো তার 95% কোশ্চেন পরীক্ষায় আসবে 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 এবং এক্সিট এক্সামে আসবে। সেক্ষেত্রে যারা এখনো ভাবছো সঠিকভাবে ভর্তি হয়ে এক চান্সে ফার্মাসি পাস করে এক্সিট এক্সাম কমপ্লিট করবে, তারা কিন্তু দ্রুত যোগাযোগ করো 2025 সেশনে ভর্তির জন্য 6291086211 নাম্বারে। আমরা এখানে তোমাকে তোমার পূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে পড়িয়ে কমপ্লিট করাবো, বাট একটু চলার পথে তো ভরসা রাখতেই হবে, ভরসা থেকেই আসবে বিশ্বাস, বিশ্বাস থেকেই আসবে এক্সিকিউশন, এক্সিকিউশন থেকেই আসবে একটা স্যাটিসফ্যাকশন, এবং স্যাটিসফ্যাকশন থেকে আসবে একটা ফুলনেস বা পরিপূর্ণতা। তাই আজকে আর বেশি কথা না বলে পরের দিন কিন্তু আমরা কাপটাকে আরো গভীরে যাব, কিভাবে প্যাথোফিজিওলজি হচ্ছে আমরা দেখব, এবং তার সাথে আমরা কিন্তু এক্সপেক্টোরেন্ট আমরা নিয়ে কিন্তু একটু গল্প করব। সবাইকে শুভরাত্রি জানিয়ে আশা করি সবাই ভালো ভালো খাবার খাবে। এরপরে তোমরা সবাই ডিনার করে নাও, খাওয়া দাওয়ার পর যদি পারো আরেকবার ভিডিওটা রিপ্লে করো, কারণ আমার আপলোড করতে একটু সময় যাবে, হয়তো আজকে যদি হয়ে যায় ইটস গুড, আর যদি না হয় তাহলে কালকে অবশ্যই দেখো, একটু অনুভব করো, এখান থেকে আর কোনোদিন কোনো রকম ভাবে ভুলবে না। ঠিক আছে, সবাইকে আমার প্রণাম এবং ধন্যবাদ।